এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও শক্তি বাড়াতে হবে, কমান্ডারদের বৈঠকে বললেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর, চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান, হুথি আন্দোলনের প্রশংসা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় লাখো জনতার ঢল, ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন। এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করল বিজেপি, সীমান্তে ধর্নার হুমকি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা। ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান বিশ্বে নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি। সশস্ত্র বাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আয়াতুল্লাহ খামেনি বলেন, রণশক্তি বাড়লে শত্রুরা আক্রমণ করা থেকে বিরত থাকে। যারা ইরানের অকল্যাণ কামনা করে তাদের সামনে দেশের রণশক্তিকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে তারা বাস্তবিক অর্থে এটা উপলব্ধি করে যে সংঘাতে জড়ালে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত লেবাননে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকা ও ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে নিজের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনার পর মঙ্গলবার রাতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, লেবাননে 2 মাসের ব্যাপক হামলার পর মন্ত্রিসভা যুদ্ধবিরতি অনুমোদন করেছে। আমেরিকা ও ফ্রান্স আজ যৌথভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পার্লামেন্টেও আজ যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধবিরতিতে তেল আবিবের হাত উন্মুক্ত থাকবে। হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসরায়েল আবার লেবাননে আঘাত হানবে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে যুদ্ধাপরাধী ঘোষিত নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অর্থ হচ্ছে এখন আমরা ইরানি হুমকির দিকে মনোনিবেশ করতে পারব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি এরই মধ্যে কার্যকর হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ বলেন, তেহরান অনেক আগে থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়ার উপর জোর দিয়ে এসেছে। এই ব্যাপারে গত 14 মাস ধরে ইরান ব্যাপকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। ইসমাইল বাকাই আরো বলেন, আমেরিকা ও ইউরোপের কিছু দেশের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকামী নীতি অনুসরণ করেছে এবং বর্বরতা চালিয়েছে। তার ফল হিসেবে ফিলিস্তিন এবং লেবাননে 60,000 মানুষ শহীদ এবং 1,20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া উদ্বাস্তু হয়েছেন 35 লাখ মানুষ। ইসরায়েলি আগ্রাসনে গাজা ও লেবাননে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সব অবকাঠামো। ইরানি মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির পর এখন দখলদার অপরাধীদের ফাঁসি এবং শাস্তি নিশ্চিত করার দিকে বিশ্ববাসীকে মনোযোগ দিতে হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর যুদ্ধে
হিজবুল্লাহর দৃঢ়তার ব্যাপক প্রশংসা করেছে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো। এই নিয়ে ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন আলাদা বিবৃতি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ জোরালো ভাষায় বলেছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লেবাননের এবং এই যুদ্ধবিরতির কারণে আঞ্চলিক কোন সংগঠন দুর্বল হবে না, বরং প্রতিরোধ অক্ষ আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, ইসরায়েল শক্ত প্রতিরোধের মুখে না পড়লে যুদ্ধবিরতি মেনে নিত না। তিনি বলেন, বিশ্বাসঘাতক গুপ্ত হত্যার অপরাধের মুখেও হিজবুল্লাহ ভেঙে পড়েনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। গতকাল পর্তুগালের ক্যাসকাইসে জাতিসংঘ জোটের সিভিলাইজেশন গ্লোবাল ফোরামের 10ম অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটেছে তাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলি দখলদারিত্বের অবসানের পাশাপাশি ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার বাস্তবায়ন অপরিহার্য। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ আগ্রাসন ও অপরাধযোগ্য চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক পরীক্ষার মুখে ফেলেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোট বা ইসকন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11:15টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়। পরে নগরীর জমেতুল ফালা মসজিদ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর ইমামতিতে বেলা 11:30টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হাসান আরিফ। জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ খান, তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা শাহজাহান এবং বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী প্রমুখ। জানাজার আগে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ ইসকন নিষিদ্ধেরও দাবি জানান। তিনি বলেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে, আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব, কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামি পক্ষের করা পৃথক আপিলের শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এর আগে চলতি বছরের 3 নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে আপিল করার জন্য নিজ খরচে মামলার পেপার বুক প্রস্তুত করার অনুমতি দেয় হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের শুনানির জন্য বিচারের কার্যক্রম, জবানবন্দি, প্রমাণ, রায় এবং অন্যান্য নথি সহ
মামলার সমস্ত বিবরণ সম্বলিত পেপার বুক প্রয়োজন হয়। 2019 সালের 30 এপ্রিল হাইকোর্টের আরেকটি বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ও কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আপিল গ্রহণ করে এবং এই মামলায় তাকে 10 লাখ টাকা জরিমানা করা নিম্ন আদালতের রায়ের একটি অংশ স্থগিত করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আরো প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তা না হলে বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ বিজেপি আর্জি জানাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। আজ শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করেন। সেখানে শুভেন্দু বলেন, এর আগেও বাংলাদেশের অনেক সরকারকে দেখেছি, তবে এই রকমের ভারত বিরোধী আচরণ, হিন্দুদের উপর নির্যাতন আগের কোন সরকারকে করতে দেখিনি। ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর পাশে থাকার ঘোষণা দিয়ে শুভেন্দু বলেন, উনি কোনো অন্যায় করেনি, মিথ্যা কেসে ফাঁসিয়েছে ইউনিসের তালিবান সরকার। তারই প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশনারের অফিসে দাবি জানিয়ে গেলাম। এরপরই শুভেন্দু বলেন, প্রয়োজনে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে হামলা চালিয়েছে তার জবাব দেবে মস্কো। রাশিয়ার রুসিয়াস্কিয়া গেজেটা পত্রিকাকে আজ ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা যত রকমের হুঁশিয়ারি দিয়েছি তা উপেক্ষা করার অগ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই উপযুক্ত জবাব পাবে। ল্যাভরভ বলেন, রাশিয়ার নাগরিক এবং অবকাঠামোর উপর হামলার পেছনে যারা জড়িত তারা উপযুক্ত শাস্তির সম্মুখীন হবে। তিনি বলেন, শত্রুদের কাছ থেকে আসা কোনো হামলাই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। ল্যাভরভ অঙ্গীকার ব্যক্ত করেন, রাশিয়ার বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা হুমকি নস্যাৎ করবে মস্কো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের বিষয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষাকেও রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। অনুষ্ঠান দৃষ্টিপাতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইহুদিবাদ ইসরায়েল। এর কারণ ও তাৎপর্য সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। লেবাননে যুদ্ধবিরতি আসন্ন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করছে এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য ওলটপালট করে দিয়েছে তার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন একজন আরব রাজনৈতিক ভাষ্যকার। আব্দুল হামিদ আতওয়ান নামক প্রখ্যাত এই কলাম লেখক আরবি দৈনিক রাই আল ইয়াউম পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমগুলো পড়লে আপনার কাছে মনে হবে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। এখন এই সংক্রান্ত চুক্তি সই করতে যে কোনো সময় লেবাননে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি আমোস হকস্টাইন বৈরুতের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করতে পারেন। এই আরব রাজনৈতিক বিশ্লেষক আরো বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা ও সাফেদ শহরের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত 240টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে। ভয়াবহ ওই হামলা থেকে বাঁচতে প্রায় 40 লাখ ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যায়। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। আতওয়ান আরো বলেছেন, হিজবুল্লাহর হামলায় যখন ইসরায়েলি নাগরিকরা দিশেহারা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাণী বক্তব্য নেতানিয়াহু ঝুলিতে নেই, তখন এসব মানুষকে শান্ত রাখার কৌশল হিসেবে ব্যাপকভাবে সম্ভাব্য যুদ্ধবিরতির খবর প্রচার করা হচ্ছে। এই আরব বিশ্লেষক আরো বলেছেন, যুদ্ধবিরতি সম্পর্কে এ ধরনের ইতিবাচক খবর প্রচারের আরেকটি কারণ উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদের এই বলে আশ্বস্ত করা যে তাদেরকে এখন যেমন প্রতিদিন বারবার হিজবুল্লাহর হামলার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে হচ্ছে,
যুদ্ধবিরতি হয়ে গেলে সে পরিস্থিতি আর থাকবে না, বরং তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তার মতে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হলে একই সঙ্গে গাজায়ও যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলের অর্থনীতির অপমৃত্যু ঘটবে। রোববারের হামলায় ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর অ্যাশডোদে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হিজবুল্লাহর হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরোধীরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য আরো যেসব কারণে তাড়াহুড়ো করছে, তা হলো হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যাশডোদ শহরে হামলা চালিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ডিমোনায় হামলা চালানো সম্ভব। এই আরব বিশ্লেষক আরো বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এমন সময় ইসরায়েল জুড়ে এমন ভয়াবহ হামলা চালিয়েছে যখন নেতানিয়াহু মিথ্যা দাবি করে বলেছিল ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শতকরা ৮০% সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দলটি অতীতের যে কোনো সময়ের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। আতওয়ানের মতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর সম্মতি এবং এই সংক্রান্ত খবর ফলাও করে প্রচারের ফলে বোঝা যায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে তেল আবিব। বিশেষ করে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহকে ধ্বংস করা অথবা অন্তত দক্ষিণ লেবানন থেকে এই সংগঠনকে উত্তর দিকে হটিয়ে দেওয়া ছিল ইসরায়েলি স্থল অভিযানের ঘোষিত লক্ষ্য, কিন্তু এগুলোর কোনোটি অর্জিত হয়নি। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির খবর প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের ২৪ নম্বর টিভি চ্যানেলের সাংবাদিক জাভি ইয়াজাকেলি বলেছেন, যুদ্ধবিরতি মানে আমরা নতি স্বীকার করেছি। ইসরায়েলের কান নিউজ চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তা বুধবার সকাল থেকে কার্যকর হবে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।